নিজের সৎ মেয়েকে বাড়ির ড্রাইভারের সঙ্গে একই ঘরে আটকে দিয়ে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলো আশা শিকদার। হঠাৎ দরজা ভেতর থেকে লেগে গেলে ভয়ে আশি ছুটে গিয়ে ধাক্কাতে থাকে। বাইরে থেকে সৎ মায়ের চিৎকার ভেসে আসে। ভয়ে তার গলা শুকিয়ে যায়। একটু পর পর আহিলের দিকে তাকিয়ে ইশারায় বোঝায় কিছু একটা করো। এদিকে আহিল বিরক্ত হয়ে কপাল কুঁচকে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। কয়েকবার ব্যর্থ হয়ে শেষে আবার খাটে বসে পড়ে। নিজের ঝামেলায় শেষ হয় না, তার উপর নতুন ঝামেলা এসে জট বেঁধেছে। ওদিকে আটশি কুঁকড়ে বসে ফুঁপিয়ে কাঁদছে। আজ তার সঙ্গে ভালো কিছু হবে না, এ কথা সে ভালোভাবে বুঝতে পারছে। সবার শাসন আর সৎমায়ের কড়াকড়িতে বাড়িটা তার কাছে অসহ্য লাগে। ভীতু সহজ সরল মেশে, কারো মুখের উপর কথা বলার শক্তি নেই। এই বাড়িতে তার মতের কোনো মূল্য নেই, ইচ্ছের দামও নেই। যেন সে কেবল কাঠের পুতুল। নিজের সৎ বোনের চেয়ে বেশি সুন্দর হয় তাকে তার সৎ মা ও সৎ বোন সহ্য করতে পারে না। ইতিমধ্যে বাড়ির সবাই সেখানে ভিড় জমালো। গম্ভীর গলায় ইদ্রিস শিকদার বললেন, কি হয়েছে আশা, এত চিৎকার করছো কেন? আশা চোখ মুখ লাল করে রাগে চেঁচিয়ে বলল, দেখুন তো আপনার সে আদরের নাতনি আজ কেমন লজ্জার কাজ করেছে। বাড়ির মান সম্মান শেষ করে দিচ্ছে। ড্রাইভারের সঙ্গে ঘরের ভেতরে দরজা বন্ধ করে ফষ্টি নষ্টি করছে। আশার মুখে এমন কথা শুনে মুহূর্তে তেতে উঠলেন আনোয়ার শিকদার। কঠিন দৃষ্টিতে তাকিয়ে তিনি গর্জে উঠলেন, মুখ সামলে কথা বলো আশা, আমার মেয়ে এমন কাজ কোনোদিনও করতে পারে না। আনোয়ারের প্রতিবাদে আশা আরও রেগে আগুন হয়ে উঠল। তাচ্ছিল্য ভঙ্গিতে বলল, বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা তাহলে নিজেই দেখে নাও। এই বলে সে হঠাৎ এগিয়ে গিয়ে জোরে রুমের দরজা খুলে দিল। দরজা খুলে ভিতরের দৃশ্য থেকে সবাই স্তব্ধ হয়ে গেল। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে আশি, কাঁপতে কাঁপতে কান্নায় ভেঙে পড়ছে। চোখ লাল, মুখ ভয়ে সাদা হয়ে গেছে। পাশে দাঁড়িয়ে আছে আশিল। বোঝাই যাচ্ছে যে কেবল দরজা খোলার চেষ্টা করছিল, এর বাইরে আর কিছু না। সবার সামনে এমন পরিস্থিতিতে আশি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কথা বলার শক্তি নেই, বুক ভেসে যাচ্ছে অশ্রুধারায়। ভেতরে ভেতরে সে কেবল প্রার্থনা করছে, আল্লাহ আমাকে এই অপবাদ থেকে বাঁচাও। আমি কিছু করিনি, তবু সবাই আমাকে ভুল বুঝছে। আশা তখন তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, এই তো দেখলেন, আমি যা বলছি সব সত্যি। আপনার প্রিয় নাতনি আর ওই ড্রাইভার। কথা শেষ হওয়ার আগে আনোয়ার শিকদারের বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, চুপ, একেবারে চুপ করবে আশা। আমি আমার মেয়েকে খুব ভালো করেই চিনি। এই চোখের সামনে তাকে এত বড় করছি, সে কোনোদিন এরকম নোংরা কাজ করতে পারে না। আশা এবার আর থামল না। সামনে গিয়ে এক ঝটকায় আরশির চুলের মুঠি ধরে টেনে দাঁড় করল। কান্নায় ভেঙে পড়া মেয়েটার দিকে তাক আঙ্গুল তাক করে চিৎকার করে বলল, এখন কি বিশ্বাস হচ্ছে না? নিজের চোখেই তো দেখতে পাচ্ছেন, এই মেয়ে আপনার মান সম্মান শেষ করে দিয়েছে, আর আমি হাতে নাতে ধরছি। আর এই মেয়ে এমন ভান করে যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। তার এমন ভঙ্গিতে যেন সবাই বিশ্বাস করতে শুরু করলো। অন্যদিকে আহিল আর আরশি অনেক বোঝানোর চেষ্টা করলো। আহিল বলল, আমরা কিছু ভুল করিনি, বিশ্বাস করুন। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছিল। আরশি কাঁদতে কাঁদতে মিনতি করলো, আমাকে দোষী ভাববেন না, আমি কিছু করিনি। কিন্তু কারো কোনো কথা ঢুকলো না। আশির চাচা লতিফ, চাচি তিয়াশা, সৎ বোন ফারিয়া সবাই একে একে তিক্ত কথা শোনাতে লাগলো। তুই আমাদের মুখে কালিমা রেখে দিলি। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, মানুষকে মুখ দেখাবো কি করে? অসহায় কাঁদতে থাকা আশিকে আর কেউ বিশ্বাস করল না। চারিদিকে অপমানের কটুকতা, তিরস্কার সব মিলিয়ে সে যেন ভেঙে পড়ল একেবারে। শেষমেশ বাড়ির মান সম্মান বাঁচানোর নামে তড়িঘড়ি কাজই ডেকে আনা হলো। কোনো মতে কোনো সম্মতি, কোনো কিছু গুরুত্ব পেল না। সবার চাপে কান্নার ভেতর দিয়ে আশির সাথে জোর করে বিয়ে দেওয়া হলো আহিলের। নিঃশব্দে ভাঙা মন নিয়ে দাঁড়িয়ে রইল আশি, চোখের কোণ ভিজে যাচ্ছে অশ্রুধারায়। আহিলের যেন সব কিছু থমকে গেছে, কি থেকে কি হয়ে গেল। তার জীবনে এক নিমিষে এভাবে বদলে গেল। তার চোখের সামনে ভেসে উঠছে তার মা বোন এর চেহারা, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আহিল চুপচাপ মাথা নিচু করে মেঝেতে বসে আছে। এমনিতে তার নুন আনতে পান্তা ফুরায়, তার উপর বোনের পড়ালেখার খরচ, মায়ের ওষুধ কেনার টাকা, সব কিছু নিজেকে চালাতে হয়।
তার বাবা নেই, তিনি মারা গেছেন 5 বছর। তাকে এভাবে ফাঁসানো হবে সে ঘুণাক্ষরে করে টের পায়নি। গরিব ঘরের ছেলে সে। এত বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখা আর বামুন হয়ে চাঁদে হাত দেওয়া সমান কথা। তার কাঁধে অনেক দায়িত্ব। সে এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। আর সে কখন থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। তার সাথে শেষ পর্যন্ত তার সৎমা এমন একটা কাজ করবে সে ভাবতে পারেনি। তাকে এই বাড়ির কেউ বিশ্বাস করল না, এমনকি তার নিজের বাবাও না। নিজের মা না থাকলে বাবাও পর হয়ে যায়। তার আজকের কেন যেন সবার উপর খুব রাগ হলো, কিন্তু প্রকাশ করলো না। মনে মনে সিদ্ধান্ত নিল এই বাড়িতে সে আর কিছুতেই থাকবে না। আশা শিকদার আর ফারিয়া শিকদার কানে কানে ফিসফিস করছে, আর দুজনের মুখে শয়তানি হাসি। তা যেন তাদের প্ল্যান অনুযায়ী সব কিছু হচ্ছে। ইদ্রিস শিকদার গলা খাঁকড়ে দিল। সবাই তার দিকে তাকালো। তিনি এবার বললেন, শোনো আহিল, যেহেতু আমার নাতনির সাথে তোমার বিয়ে হয়েছে, তাই আমাদের তো একটা দায়িত্ব আছে তোমার ভালো মন্দ দেখার। তাই আমি ঠিক করেছি তুমি এখন থেকে আমাদের অফিসে জয়েন করবে। তোমাকে আর ড্রাইভারে কাজ করতে হবে না। আহিলের কথায় কাছে ইদ্রিসের শিকদারের কথাটা ছিল যেন জুতো মেরে গরুদান করার মতো। আহিল এবার রেগে বলল, তার কোনো প্রয়োজন হবে না। যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। আপনাদের বাড়ির বোকা মেয়েকে আমার কাঁধে ঝুলিয়ে দিয়েছেন, অনেক বড় উপকার করেছেন। আনোয়ার শিকদার বলল, মুখ সামলে কথা বলো। ভুলে যাও না কার মেয়েকে কী বলছো। আর তোমার ঘাড়ে কেউ আমাদের বাড়ির মেয়েকে ঝুলিয়ে দেয়নি। তুমি নিজেই আমাদের বাড়ির মান সম্মান হাতে নিয়েছো, যার কারণে বাধ্য হয়ে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে হয়েছে। তোমার কোনো যোগ্যতা নেই এই বাড়ির মেয়েকে বিয়ে করার। আর সে আহিলের কথাটা শুনে তার দিকে ফ্যালফ্যাল করে তাকালো। তার নিজের মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, সত্যি কি সে বোকা? হয়তো তাই। তাহলে ছোটবেলা থেকে সবাই নিজেদের মতো চালাতে পারত না। আহিল রেগে এবার নিজের জামা কাপড় গোছানোর জন্য রুমে গেল। এই বাড়িতে থাকা আর মানে হয় না। দরকার হয় নিজের রক্ত বেচে সে সংসার চালাবে। লতিফ শিকদার অফিসের একটা আর্জেন্ট কাজে তাকে চলে যেতে হয়েছে। ফারিয়া এবার আরশির কাছে এলো। তারপর আরশির কানের কাছে গিয়ে বলল, দেখলি, তোর এত রূপগুণ থাকা সত্ত্বেও তোর একটা ড্রাইভারের সাথে কট খেয়ে বিয়ে করতে হলো। ছি, শেষ পর্যন্ত তুই একটা ড্রাইভারের সাথে। অবশ্য তোর জন্য এই ঠিক আছে, তার ছেলের সাথে। আরশি ফারিয়ার কথা শুনল কিন্তু কিছু বলল না। আহিল নিজের ব্যাগ গুছিয়ে চলে গেল। তাকে বাধা দিল সবাই, কিন্তু কারো কথা শুনল না। তার পিছু পিছু আরশিও গেল, কারণ এই বাড়িতে থাকতে সে পারবে না। আর আহিল এখন তার স্বামী, তাই তার সাথে যাওয়াটা ঠিক মনে করলো। ইদ্রিস শিকদার আরশিকে বাধা দিল, কিন্তু তার কথা আরশি শুনল না। এই মানুষগুলো যখন দরকার ছিল তার কথা একটি বারের জন্য শুনিনি। আহিল দ্রুত হাঁটছে, সে তখন আরশিকে খেয়াল করেনি। আরশি এক প্রকার পিছন পিছন দৌড়াচ্ছে, তাও আহিলের পিছনে পড়ে আছে। এবার আরশি আহিলকে ডাক দিল, আর সেই যে শুনছেন, দাঁড়ান, এভাবে কেউ হাঁটে? আহিলের পা থমকে গেল। সে পিছনে ফিরে তাকিয়ে দেখল আরশি তার পিছনে আসছে। তার ভুরু কুঁচকে গেল। আরশি ততক্ষণে তার কাছে চলে আসলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, আরে, আপনাকে আমি সেই কখন থেকে ডাকছি। আহিল, কি সমস্যা? আমার পিছু নিয়েছে কেন? ভুরু কুঁচকে আরশি, আসলে আপনি তো এখন আমার স্বামী, আপনার সাথে তো আমার এখন যাওয়া উচিত মাথা নিচু করে। আহিল এবার রেগে বলল, একদম না। আর কিসের স্বামী? তোমাকে আমি বউ হিসেবে মানি না। এই বিয়েটা একটা ভুল, আর ভুল হয়ে বেরোনো মানে হয় না। আর দুনিয়াটা অনেক কঠিন। বড়লোকের মেয়ে তুমি, আমার ভাঙা টিনের ঘরে তোমাকে শোভা পায় না। তুমি বাড়ি চলে যাও। আরশি তা শুনল না। আমি কিছুতেই যাব না বাড়িতে। আর আর আমার সমস্যা হবে না, আমি মানিয়ে নেব। প্লিজ আমাকে নিয়ে চলুন। আহিল, বললাম না আমি তোমাকে আমার সাথে নিতে পারবো না। আসি, তাহলে আমি কোথায় যাব? আমার যে এখন যাওয়ার কোনো জায়গা নেই। আহিল, জাহান্নামে যাও আর আমাকে মুক্তি দাও, হাত জোর করে। কথাগুলো বলে আহিল হাঁটতে লাগলো। আশির খুব কান্না পাচ্ছে। এমন পরিস্থিতি সে কখনো ভাবতে পারেনি। আজ পারবে কি না তা স্বপ্নেও ভাবেনি। তার জীবন ছোটবেলা থেকে কষ্টেই গেল।
এখন সে বাড়িতেও ফিরতে পারবে না, কারণ বাড়িতে ফিরলে সৎ মা, সৎ বোন আর তার চাচির তিরস্কার শুনতে হবে। তাকে শান্তির বাঁচতে দিবে না, তাকে আর সহ্য করতে পারে না, সে তা জানে। আসিফ মনে মনে সিদ্ধান্ত নিল, হয় সে আহিলের সাথে যাবে, না হলে নিজের জীবন শেষ করে দিবে। উঁচু ব্রিজ, এখান থেকে ঝাঁপ দিলে বাঁচা অসম্ভব। আহিল ততক্ষণে অনেকটা পথ চলে গেছে। আসি আর দাঁড়িয়ে না থেকে দৌড় দিয়ে আহিলের সামনে গিয়ে দাঁড়ালো। আহিল এবার রাগে মাথা ফেটে যাচ্ছে। এমনিতে তার দুশ্চিন্তা শেষ নেই, চাকরিটা সে সেরে চলে এসেছে, সংসার কী করে চলবে তার ঠিক নেই। এই মুহূর্তে চাকরি পাওয়া অসম্ভব, এখন আবার আরেক ঝামেলা। আহিল এবার রেগে বলল, আমার সামনে থেকে সরো, আর বাড়ি ফিরে যাও, জ্বালিও না। আর এভাবে বারবার পথ আটকাচ্ছ কেন? বললাম না আমি তোমাকে আমার সাথে কিছুতেই নিতে পারবো না। আশির চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। আহিল আবার হাঁটতে লাগলো। আর কিছু দূরে রেল স্টেশন, ট্রেনে করে গ্রামে ফিরে যাবে। আশির কথা শুনে হঠাৎ আহিলের পা থেমে গেল। তারপর পিছনে ফিরে তাকালো। আশি, আহিল, আপনি আমাকে আমার সাথে নেবেন না তাই তো? বড় মুখ করে বাড়ি থেকে চলে এসেছি আপনার সাথে যাব বলে, কিন্তু আপনি যেহেতু আমাকে আপনার সাথে নেবেন না, আর আমি বাড়িতে ফিরব না, তাই এখন আমি আমার মায়ের কাছে চলে যাব। আমাকে আমার মা ছাড়া কেউ ভালোবাসেনি। কান্না করতে করতে ওর কথাটি বলল। আহিল তখন আশির দিকে তাকিয়ে আছে। আশি দৌড়ে ব্রিজের কিনারে চলে গেল। ব্রিজের নিচে বড় নদী, এই ব্রিজটা অনেক উঁচুতে, সেখান থেকে ঝাঁপ দিতে নিলে আহিল তা দেখে দৌড়ে গিয়ে আশিকে আটকে দিল। আশি যে এমন একটা কাজ করতে যাবে ভাবতে পারেনি আশি তাও আহিলকে সরিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে লাগলো। আহিল রেগে গিয়ে আশির গালে নিজের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় দিল। রাগে তার শরীর কাঁপছে। তারপর চিৎকার দিয়ে বলল, পেয়েছোটা কি তুমি আমাকে? তুমি আর তোমার পরিবার? তোমার পরিবার কি করলো? আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তোমার সাথে বিয়ে দিয়ে দিল, সত্য মিথ্যা যাচাই করলো না। আর তুমি এখন থেকে ঝাঁপ দিয়ে আমাকে মার্ডার কেসের আসামি বানাতে চাও? আশির মাথা ঘুরল, গাল জ্বলছে। থাপ্পড়টা এতই জোরে লেগেছে যে একদম বসে পড়ল। ওদিকে আশেপাশে কিছু মানুষ সেখানে ছুটে এলো। একজন মহিলা আশিকে ধরে দাঁড় করালো। মানুষজন তাদের বারবার জিজ্ঞাসা করা হয়েছে, কি? রাত এখন 11টা, আশিদের বাড়ি। লতিফ শিকদার রুমে বসে সবাই আনন্দ করছে। সেখানে শুধু অনুপস্থিত আনোয়ার শিকদার ও ইদ্রিস শিকদার। আর সেখানে উপস্থিত লতিফ শিকদার, তিয়াশা, আশার ফারিয়া। লতিফ শিকদার আর তিয়াশার দুটো ছেলে মেয়ে। তারা মামার বাড়িতে পড়াশুনো করে। বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসে খাচ্ছে। আজকে সবার মুখে তৃপ্তির হাসি, যেন এতদিনের ঝামেলা বিদায় করতে পেরেছে। আশা শিকদার, তা কেমন লাগলো সবার? দেখলে আমার বুদ্ধিটা শেষ পর্যন্ত কাজে দিল, অবশেষে ঝামেলা বিদায় হলো। লতিফিকা, তা যা বলেছ ভাবি, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কি দরকার ছিল বাবার কাজটা করার? আর শাস্তি বেচারি আশি পেল। সত্যি খুব খারাপ লাগছে বেচারির জন্য। এত সম্পত্তির মালিক হয়ে একটা ড্রাইভারকে বিয়ে করতে হলো। এখন তো না খেতে পেয়ে দিন পার করতে হবে। শয়তানি হাসি। আশা শিকদার, তিয়াশা, লতিফ, তোমরা আমাকে সাহায্য না করলে এসব আমি কিছুতেই করতে পারতাম না। আর তিয়াশা, তুমি যদি বাবাকে ছবিগুলো না দেখাতে, বাবা তো বিশ্বাসই করতে পারতো না। তিয়াশা, তা যা বলেছেন ভাবি, তা না হলে আশির এত কান্নার পরে বাবার মন গড়ল না, কোনো কিছু যাচাই না করে বিয়েটা দিয়েই দিল। সবাই একসাথে হাসতে লাগলো। ফ্ল্যাশব্যাক। সকালবেলা সবাই বাড়িতে থাকা অবস্থায় তিয়াশা আশিকে রুমে পাঠালো কিছু একটা ছুতো দিয়ে। সব কিছু আগের থেকেই প্ল্যান। আশি যেই আহিলের রুমে ঢুকলো, আর আশা শিকদার রুমের দরজা বন্ধ করে দিল। অন্যদিকে তিয়াশা আহিলের সাথে আশির কিছু ছবি এডিট করা ইদ্রিস শিকদারকে দেখালো। ছবিগুলো এডিট করা হলো দেখতে একদম বাস্তবের মতো, তাই তো তখন আশা শিকদারের কথায় বিশ্বাস করছে সবাই। বাকিরা তো সবাই প্ল্যানে সামিল ছিল। এসব করার পিছনে অবশ্য একটা কারণ আছে, কারণ ইদ্রিস শিকদার বাড়িটা আশির নামে লিখে দিয়েছে। আশির মা আশিকে জন্ম দেওয়ার সময় মারা যান। তিয়াশা তেমন একটা আশিকে দেখতো না। ছোট আশিকে দেখাশোনা করবে এসব ভেবে তিনি আনোয়ার শিকদারকে বিয়ে করান, যাতে আশি একটা মা পায়। কিন্তু দিন যত যেতে থাকে
তিনি বুঝতে পারেন সৎ মা কখনো আপন মায়ের অভাব পূরণ করতে পারে না। তাই তিনি বাড়ি আর কিছু জায়গা জমি আশির নামে লিখে দেন, যাতে করে সম্পত্তির জন্য হলে সবাই আশির খেয়াল রেখে। কিন্তু এটা আশিকে সবার চোখে কাঁটা বানিয়ে ফেলে। আশি কল্পনাও করেনি তার আপন মানুষরা তাকে এভাবে ফাঁসাবে, যা তার জীবনের মোড় ঘুরে দিবে। আশিকে ছোটবেলা থেকে সবাই শাসনের উপর রেখেছে। তার নিজের ইচ্ছে অনিচ্ছার কোনো দাম ছিল না। একটু ভুল ত্রুটি হলে সৎ মা চাচি তাকে শাস্তি দিত। আহিল ট্রেনের সিটে বসে আছে, চোখে তার ঘুম নেই, মাথায় হাজারো চিন্তা। তার সামনের দিনগুলো কিভাবে কাটবে তার পাশে আশিক ঘুমিয়েছে। আহিল আশির ঘুমন্ত মুখের দিকে তাকালো। ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়েছে। অনেক বেশি কান্নার ফলে চোখ ফুলে গেছে। মেয়েটার জন্য খারাপও লাগছে, কিন্তু তার বা কী করার। আহিলের মাথায় ঘুরছে নানান চিন্তা। এক প্রকার বাধ্য হয়ে আশিকে সাথে নিয়ে এসেছে, কারণ তখন অনেক মানুষ জড়ো হয়েছিল। তার উপর নানান প্রশ্ন করেছিল লোকজন। আর একটা ভয় তো আছে, যদি আশি নিজের কোনো ক্ষতি করে। এখন বাড়িতে গিয়ে কীভাবে সব কিছু সামাল দেবে সেই ভাবনায় তার মাথায় কিলবিল করছে। হঠাৎ প্যান্টের পকেট থেকে মুঠোফোনটা বেজে উঠল। তাতে তার ভাবনার ছেদ ঘটালো। তারপর প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে হাতে নিল। ফোনে আখি নামটা জ্বলজ্বল করছে। আহিল তা দেখে দীর্ঘশ্বাস ফেলল। তারপর ফোনটা কেটে দিয়ে ব্যাক করলো। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো একটা মেলি মিষ্টি কণ্ঠ। আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? এই তো ভালো। মা তোমার সাথে কথা বলার জন্য আমাকে সেই কখন থেকে জ্বালিয়ে মারছে। তার নাকি ছেলের জন্য মন কেমন করছে। তুমি এখন কথা বলে তার মনটা ভালো করে দাও দাঁত কেলিয়ে। আহিল তা শুনে শত কষ্টের মাঝে মুখে এক চিলতে হাসি ফুটল। পাশ থেকে একজন মধ্যবয়স্ক মহিলার আওয়াজ ভেসে আসলো, চুপ কর ছেমড়ি, তুই কি বুঝবি? ছেলে মেয়ের দুধ থাকলে বাবা মায়ের কত চিন্তা হয় তাদের জন্য। যখন মা হবি তখন বুঝবি। আমার 5টা না 10টা না একটা মাত্র ছেলে। তাড়াতাড়ি ফোনটা দে, আমি কথা বলবো। এই বলে ফোনটা কেড়ে নিল আসিয়া বেগম। আখের হাসি পেল মায়ের কাণ্ড দেখে। হ্যালো আহিল বাবা, তুই কেমন আছিস? তোর শরীর স্বাস্থ্য কেমন আছে? খাওয়া দাওয়া ঠিক মতো তো করিস? দূরে থাকিস ঠিক মতো, নিজের যত্ন হয়তো নিস? তোর জন্য আমার খুব চিন্তা হয় রে বাবা। আজকে তো একবার ফোন দিলি না, সব ঠিক আছে তো? এক শ্বাসে কথাগুলো বলে থামলো। আহিল তার মায়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আহিল, আরে মা, আমি ঠিক আছি। আর একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটা উত্তর দিব? আর আমি আছি, তুমি চিন্তা করো না। আমি বাড়িতে আসছি, গম্ভীর মুখে। ওপাশ থেকে আহিলের কথা শুনে আঁখি এক প্রকার লাফিয়ে উঠল। সত্যি ভাইয়া তুমি বাড়ি ফিরছো? সেটা তুমি আমাকে আগে বলবে না? খুশি হয়ে আসিয়া বেগম, সত্যি বাবা তুই বাড়ি ফিরছিস, সেটা আগে বলবি তো? তোর জন্য ভালো কিছু রান্না করে রাখতাম। মা, তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। আমি তোমার ছেলে, কোনো মেহমান না। এখন রাখছি। আসিয়া বেগম, আচ্ছা বাবা, সাবধানে আয়। আহিলের ফোনটা কেটে দিয়ে বুক চিরে আরও এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। শত চেষ্টা করে সে তার মাকে বলতে পারেনি। সে চায়নি এত সুন্দর মুহূর্তটা নষ্ট হোক। কালকে একসাথে বাড়ি গিয়ে সব কিছু তার মাকে খুলে বলবে। আহিল জানে তার মা খুব কষ্ট পাবে, কারণ প্রত্যেকটা মায়েদের ছেলে মেয়ের কিছু স্বপ্ন থাকে, আর মায়েরও তাকে নিয়ে স্বপ্ন আছে। নিজে ও তার ছেলের জন্য লাল টুকটুকে বউ নিয়ে আসবে। হয়তো বড় অনুষ্ঠান করতে পারবে না, কিন্তু যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে নিজের পুত্র ও পুত্রবধূ নিয়ে আসবে। তার ছেলে যখন দেখবে তার ছেলে তাকে না জানিয়ে বিয়ে করে নিয়ে এসেছে। আহিল আর ভাবতে পারল না একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন। আহিল ওয়াশরুম খুঁজতে রওনা দিল। যাওয়ার আগে একবার আশির দিকে তাকালো। সে এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আহিল ভেবে পায় না এই মেয়ে তো ঘুমায় কীভাবে। ট্রেন চলতে থাকে হালকা হেলতে দুলতে। আশির ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তারপর উঠে নিজেকে ঠিকঠাক করে নিল। চোখে মুখে হাত দিয়ে ডলতে থাকলো। হঠাৎ তার টনক হলো, সে যে এখন ট্রেনে আছে সে কথা বিমলন ভুলে গেছিল। আচমকা আহিলের কথা মনে পড়তে এক প্রকার লাফিয়ে উঠল। ভীতু মুখে আশেপাশে চোখ বুলাতে কোথাও আহিলের ছায়াটা নেই। আশেপাশে মানুষজনও তেমন একটা নেই। কিছু মানুষ আছে যারা গভীর ঘুমে আচ্ছন্ন। তা দেখে আশির ভয়ে গলা শুকিয়ে আসলো। তার মনে প্রশ্ন জাগলো, আহিল তাকে ফেলে কোথাও চলে যায়নি তো?
যেতেও পারে বিশ্বাস নেই। একটা সিট, তার চোখ আটকে গেল। দুটো ছেলে তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে। তারপর তাদের সাথে চোখাচোখি হতে ছেলে দুটো ইশারায় বাজে ইঙ্গিত করলো। আশির নিজেকে একবার ভালো করে পরখ করলো, জামাকাপড় তার ঠিকঠাক আছে। ছেলে দুটো তাদেরকে বিচ্ছিরি হাসি দিল। আশির শরীরে লোম দাঁড়িয়ে গেল, ভয়ে কুঁকড়ে গেল। আহিলের উপর কেন যেন তার খুব অভিমান হলো। এভাবে তাকে চলে গেল। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। একটা ছেলে বলে উঠল, কী গো সুন্দরী, প্রেমিক বুঝি একা ফেলে রেখে চলে গেছে? ও গেছে তো কী হয়েছে, আমরা তো আছি, তাই না রে শফিক? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা তোমাকে এত ভালোবাসা দিব যে ওর কথা তোমার মনেই পড়বে না। বিচ্ছিরি হাসি দিয়ে এখন কি করছে? হঠাৎ কারো এখানে কি হয়েছে? হঠাৎ কারো গম্ভীর কণ্ঠ শুনে আশি আর ছেলে দুটো সেদিকে তাকালো। আশি দেখলো সে আর কেউ না, আহিল। আহিলকে দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সময়টা এখন বর্ষাকাল। আহিলদের গ্রামের নাম শিমুলপুর। নামের মতো গ্রামটা অনেক সুন্দর। চারপাশে সবুজ মাঠ, তাল খেজুরের গাছ আর কাদামাখা পথ। ভোরের দিকে 6টা কি 7টা বাজে। রাতভর বৃষ্টি হয়েছে হয়তো, তাই রাস্তাঘাটে ভিজে পিচ্ছিল হয়েছে। আহিলদের বাড়ির দিকে যেতে লাল ইট বিছানো সরু রাস্তা পার হতে আহিল আশিকে নিয়ে একটা ভ্যানে উঠল। ভ্যান চালক ইটের রাস্তায় কর্মর শব্দ। আশি মনে মনে খুশিতে আত্মহারা। এতদিন তার ভেতরটা যেন বন্দি ছিল। আজ প্রথমবার মনে হচ্ছে শিকল ভেঙে মুক্তি পেল। এতদিন সে নিজেকে মনে করত কারাগারের বন্দি কোনো কয়েদি। সেখানে প্রতিটা পদক্ষেপ তাকে অনুমতি নিয়ে চলতে হতো, যার জীবনে কোনো স্বাধীনতা ছিল না। আর আজকের ভোর থেকে মুক্তি, প্রথম সকাল। আশির মনটা আজকে কেমন যেন চঞ্চল হয়ে উঠছে। এই গ্রামে সে আসছে, তার উপর এত সুন্দর মনোরম দৃশ্য, তার মনটা ভালো হয়ে গেল। আর সে আইলের দিকে তাকিয়ে সে গম্ভীর হয়ে বসে আছে। আর সে আইলে থেকে অনেক কিছু জানতে ইচ্ছে করছে, কিন্তু সাহসী কিছু জিজ্ঞাসা করতে পারলো না। ভ্যানেরা ভাইজান, ভ্যান আর যাইবে না। হালকা রাতে মেলা বৃষ্টি হয়েছে, কাঁচা রাস্তা, কাদা, তার উপর কিছু কিছু জায়গায় পানি জমা। বাকি পথটা আপনাদের হেঁটে যেতে হবে। আহিল, আচ্ছা ঠিক আছে, এই নিন আপনার ভাড়া। তারপর আশির দিকে তাকিয়ে বলল, কারো যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে ভ্যানে বসে থাকতে পারে, তাতে আমি বেঁচে যাই। আর যদি যেতে ইচ্ছা হয় তাহলে যেন ভ্যান থেকে নেমে হাঁটা ধরে গম্ভীর মুখে। আশির মনটা খারাপ হয়ে গেল। এমন জীবন তার তো না হলেই পারত। বিয়ে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। সে তার স্বামীর রানী হয়ে থাকবে। টাকা পয়সা না হলেও যেন তার স্বামী তাকে সম্মান ভালোবাসায় ভরিয়ে দেয়। কিন্তু হতভাগীর কপালে যে সুখ নেই। আজ তার জীবন নিশ্চিত, সামনে তার জন্য কি অপেক্ষা করছে জানা নেই। আল্লাহর উপর বিশ্বাস রেখে সে আহিলের সাথে এসেছে। বিয়েটা যেভাবে হোক, আহিল এখন তার স্বামী। তা না হলেও সে কিছুতেই আসতো না। তার উপর বাড়ির সবাই উপর রাগ অভিমান তো আছে। সে জানে না আহিল তাকে কোনোদিন ভালোবাসতে পারবে কিনা, বা আহিলকে কোনোদিন ভালোবাসতে পারবে কিনা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ভ্যান থেকে নেমে আহিলের পিছন পিছন হাঁটতে লাগলো। বাড়ি থেকে সে এক কাপড়ে এসেছে, কেন যেন ওই বাড়ি থেকে কিছুই নিয়ে আসতে ইচ্ছে করেনি। কিছুটা পথ রাস্তা করে ইটের রাস্তা শেষ হয়ে গেছে। আহিল নিজেকে প্যান্ট খাঁচিয়ে নিল। আশি তো এত কাদা দেখে নাক ছিটকে দাঁড়িয়েছে। এগুলো পেরিয়ে সে কীভাবে যাবে? আহিল আশির নাক ছিটকে দেখে দাঁড়িয়ে থাকতে দেখে বলো, কী হলো, দাঁড়িয়ে গেলে কেন? আগেই বলেছিলাম আমার সাথে এসো না। গ্রাম শহরের মানুষদের ঘোরার জন্য হলো, থাকার জন্য নয়। এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে? আরও কত কিছু দেখা বাকি। আর দাঁড়িয়ে থেকো না, চলো। আশি কী করবে ভেবে পাচ্ছে না। এখন এত কাতা কিভাবে পেরিয়ে যাবে? আহিল আবারও তাড়া দিল। আশি নিজের পায়ের জুতো হাতে নিল, তারপর সালোয়ারটা একটু খাঁচিয়ে নিল। অনেক কষ্টে আহিলের পিছন হাঁটতে লাগলো। আহিল এসবে অভ্যস্ত, তাই তার সমস্যা হচ্ছে না। সে অনেকটা পথ এগিয়ে গেল, কিন্তু আশি তার থেকে অনেক পেছনে পড়ে রইল। রাগে দুঃখে চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে। আহিল আশির সারা শব্দ না পেয়ে পিছনে তাকলো, দেখলো সে তার অনেক পিছনে। বিরক্তিতে তার কপাল কুঁচকে এলো। এরই মধ্যে আশি ঠাস করে কাদার ভেতরে পড়ে গেল। কাদায় মেখে পুরো ভূত হয়ে গেছে। এখন
ভোর সকাল, তাই পথে তেমন মানুষজন নেই। কিন্তু সেই সময় কিছু ছেলে মেয়ে মক্তবে যাচ্ছিল। আশিকে ওভাবে পড়ে যেতে থেকে সবাই জাগর দিল। সবাই জোরে জোরে হাসতে লাগলো। আহিলও ভীষণ হাসি পেল। আহিল তাড়াহুড়ো করে সেখানে আসলো। আশির চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে লজ্জায়। বাচ্চাগুলো তখনও হেসে যাচ্ছে। আশি এবার চিৎকার দিয়ে বলে, এই একদম হাসবে না বলে দিলাম, ধরে দিব চর। আহিল গিয়ে আশিকে হাত টেনে দাঁড় করলো। আহিল, আরে দেখে হাঁটবে তো, পড়ে গেলে কিভাবে? আশি, একদম চুপ করুন তো। আমি এই রাস্তা দিয়ে কখনো হেঁটেছি? আপনার তো উচিত ছিল আমাকে সাহায্য করা। বিয়েটা না হলে আমি যদি আপনার সাথে বেরোতে আসতাম, পারতেন আমাকে সাহায্য না করে একা একটা হাঁটতে। কথাগুলো বলার সময় আশির চোখ টলমল করছিল। আহিল শুনল আশির কথাগুলো, কিন্তু কোনো উত্তর দিল না। আশির হাত ধরে এগিয়ে যেতে লাগলো। আশি তো আহিলের হাতের দিকে তাকিয়েছে। তার হাত ধরা কেমন যেন লাগছে। আহিল একটা পুকুর পাড়ে নিয়ে গেল। তারপর আশিকে বলল যেন এবার কাদাগুলো ধুয়ে নে। আশি কোনো কথা না বলে কাদাগুলো ধুয়ে নিল। জামা কাপড় প্রায় সব ভিজে গেছে। তারপর দুজনে আবার রওনা দিল। কিছুটা পথ যাওয়ার পরে বড় একটা ঢাল বাজলো। আশি তা দেখে আঁতকে উঠল। আশি, এটা পেরিয়ে যেতে হবে এখন? ভয়ে মুখ চুপসে গেল আহিল। আমি কিছুতেই যেতে পারবো না এটা পেরিয়ে। আহিল মহা ঝামেলায়। এখন এই মেয়েকে নিয়ে কিভাবে যাবে? তার উপর একটা গ্রাম, এমনিতে তার সাথে কোনো মেয়ে এসেছে, এটা পুরো গ্রাম ছড়িয়ে পড়বে, মানুষজন নানা কথা বলবে। আহিল আশিকে অনেক বোঝালো, কিন্তু আশি এক প্রকার জেদ ধরল। উপায় না পেয়ে আশিকে কোলে নিল। জীবনে প্রথম কোনো মেয়েকে সে কোলে নিছে। কেমন যেন শরীরে অদ্ভুত শিহরণ বইছে। আখি অবাক চোখে তাকিয়ে বলল, চাচি, তোমার কথা ভুল হয়েছে। আমার ভাইয়া, তার সাথে কোনো মেয়ে? কথাটা শেষ করতে পারল না, তার আগে তার চোখ দুটো হয়ে গেল অদূরে আসতে থাকে তার ভাইয়ের দিকে। ও, শুধু তার ভাই একা নয়, সাথে একটা মেয়ে আছে। ভাইয়ের হাতে মুঠোয় শক্ত করে ধরা মেয়েটির হাত। মেয়েটি শীতে কাঁপছে। আহিল যত্ন করে তাকে নিয়ে এগিয়ে আসছে। আখির মুখের কথা বন্ধ হয়ে গেল, হা করে তাকিয়ে রইল। ঠিক তখনই আসিফা আসিয়া বেগম এসে হাজির। মাথায় কাপড় দিতে দিতে বলল আসিয়া বেগম, ভাবি আমায় ডাকছিলে? চিন্তিত মুখে শাওনের মা, হ্যাঁ, তোমার ছেলে বউ নিয়ে আসছে, সেটা দেখতেই ডাকছিলাম। আসিয়া বেগম মানে? শাওনের মা হাত দিয়ে ইশারা করলো। আসিয়া বেগম হাত ইশারা অনুসরণ করতে তিনি স্তব্ধ হয়ে গেলেন। চোখ কোটো ছেড়িয়ে বেরিয়ে আসার উপক্রম। তার ছেলে, তার পাশে এক অচেনা মেয়ে, যাকে তার ছেলে যত্ন করে নিয়ে আসছে। শাওনের মা হঠাৎ করে বললে উঠল আখির দিকে তাকিয়ে, দেখলি তো সেমনি, বিশ্বাস হলো? জোয়ান পোলার বিয়ের বয়স হয়েছে, তোরা তো করাবি না, তাই নিজেই ধরে নিয়েছে। আর কতদিন একা থাকবে? আর ওই মাইয়াটাও দেখছিস কত সুন্দর, সারা গ্রাম খুঁজলে এমন মাইয়া পাওয়া যাবে না। আসিফা বেগম ঠোঁট শক্ত হয়ে গেল, কোনো কথা নাই, মুখে গম্ভীর ছাপ। ভেতরে যে কী ঝড় বইছে তা কেবল তারই জানা। এর মধ্যে আহিল এসে দাঁড়ালো পাশে। আশি নিচু স্বরে সালাম জানালো, তারপর চুপচাপ দাঁড়িয়ে রইল। শরীর ঠান্ডায় কাঁপছে, আর চোখে ভয় আর লজ্জার ছাপ। একবার আহিলের দিকে তাকালো। আহিল চোখের ইশারায় তাকে অভয় দিল। আহিল গম্ভীর স্বরে, আখি, আশিকে তোর ঘরে নিয়ে যা, আর এক সেট জামা দে। আখি কিছু বলল না। ভাইয়ের মুখের দৃঢ়তা দেখে থেমে গেল। তবু মনের প্রশ্নে পাহাড় মুখে আনলো না। সময় হলে ভাইয়ে নিজেই বলবে, এই ভেবে আশিকে নিয়ে যেতে লাগলো। ঠিক তখনই আসিয়া বেগমের গলা ভেসে এলো, নিয়ে যাবে মানে? কে এই মেয়ে? আগে আমাকে জানাও আহিল। আহিল গলা নামিয়ে বলল, মা, সব বলবো, আগে ভেতরে চলো। আসিফা বেগম কোনো কথা না বলে ভেতরে চলে গেল। আহিল দীর্ঘশ্বাস ফেলল, তার চোখে ক্লান্তি। গতকাল থেকে কিছু খাওয়া হয়নি। আসছি খিদেতে পেটের নাড়িভুড়ি ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মুখ ফুটে বলতেও পারছে না। আকি রান্নাঘরে গেল, তারপর বলল, ভাইয়া, ভাত আর মাছ আছে। তারপর নিচু গলায় জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি বিয়ে করছো ওই আপুটাকে? আহিল ঠোঁট কাটল না, সোজা সাপটা উত্তর দিল, হ্যাঁ করছি। এখন আর কিছু বলিস না, খেতে দে। আখির বুকের ভেতর কেমন করে হয়ে যেন গেল। সে চুপ করে আশিকে ডেকে আনলো, দুজনের সামনে খাবার সাজিয়ে দিল। আশি মাথা নিচু করে বসে রইল। তার এখন নিজেকে দোষী লাগছে। আহিল তো কিছু বলতে পারছে না, সে কষ্ট পাবে তাই। তার ফ্যামিলির জন্য এখন অন্য একটা
পরিবারে অশান্তি। না চাইতো চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আহিলের দৃষ্টি আশির উপর। আশিকে চুপচাপ বসে চোখের পানি ফেলতে দেখে ভুরু কুঁচকে গেল। আহিল, না খেয়ে এভাবে কাঁদছ কেন? খাবার পছন্দ হয় নাকি? আগেই বলছিলাম না না আসতে। তোমাদের বাড়ির মতো প্রতিদিন টেবিল ভর্তি খাবার আমাদের বাড়িতে তৈরি করা হয় না। তাড়াতাড়ি খেয়ে নাও। আহিলের ঘরটা টিনের, বেশি পুরনো না। টিনের হলো ঘরের ভেতরে গোছানো। আগে আহিল তেমন কোনো অভাব ছিল না। তার বাবা মারা যাওয়ার পর তাদের সংসার ওলটপালট হয়ে গেছে। তারপর হঠাৎ করে আসিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের কাছে জানতে পারেন তার মাথায় টিউমার হয়েছে। তার অপারেশন করাতে হবে, যার জন্য প্রয়োজন অনেক টাকা। সময় বেশি নেই। আহিলের বাবা যে টাকা জমিয়ে রেখে গেছিল তাতে কিছুই হবে না। নেমে পড়ল আহিলের জীবন সংগ্রামে। তার এই অসুখের ব্যাপারে আহিল ছাড়া কেউ জানে না। কিছুক্ষণ পর আসিয়া বেগম খাটের উপর মাথায় হাত দিয়ে বসে আছেন। মাথা ঘুরছে তার হাজারো চিন্তায়। আহিল গিয়ে তার পাশে বসলো। তারপর আস্তে করে মা বলে ডাক দিল। আসিয়া বেগম কোনো জবাব দিলেন না। ছেলের উপর তার অনেক অভিমান হয়েছে। আহিল, মা প্লিজ এভাবে চুপ করে থেকো না। আমার কথাটা শোনো, মন খারাপ করো না। আসিয়া বেগম শোয়া থেকে উঠে বসলেন। আসিয়া বেগম, কী কথা শুনবো বলতো? শোনার বা দেখার মতো কোনো কিছু রেখেছিস? কি করে করলি এমন একটা কাজ? একবার আমাদের চেহারাটা ভাসলো না তোর চোখের সামনে? আমাকে বলতি, আমি চিৎকার করে। আহিল মাথা নিচু করে আসে। আসিয়া বেগম আবার বলতে লাগলো, আহিল, তুই এমন কাজ কিভাবে করতে পারলি? আমি এই শিক্ষা দিয়েছি তুই বিয়ে করবি? আমায় একবার বলতি, এইভাবে গ্রামের মানুষের সামনে আমার মান সম্মান কেন নষ্ট করলি? আসে সেখানে ছুটে এলেন। তার জন্য মা ছেলের সম্পর্ক খারাপ হবে তা সে চায় না। সে সত্যিটা বলে দিবে। তাতে যদি তাকে এই বাড়ি থেকে বের করে দেয় তাহলে সে চলে যাবে। আসিয়া বেগম রেগে রেগে কথা বলছিল। আহিল তাকে বোঝানোর চেষ্টা করতেছিল। আসিয়া বেগম, তুই কালকে যখন কথা বললাম তখন এই ব্যাপারে আমাকে কিছু বললি না কেন? তোকে নিয়ে আমি কত গর্ব করতাম, আর তুই কী করলি? আমার সব আশা ভরসা শেষ করে দিলি রেগে। আসে, আন্টি, আপনি আহিলকে ভুল ভাবছেন। আসলেও আসি আর কিছু বলতে পারল না। আহিল তার হাত ধরে চোখের ইশারায় চুপ করার জন্য। আসি আর কিছু বলল না। আহিল, মা প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো। আমি এভাবে বিয়ে করতে চাইনি, কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে আমাকে বিয়েটা করতে হলো। তোমাকে জানানোর সময়টা পর্যন্ত ছিল না। আর আমি হাসিকে হারাতে চাইনি। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তার দৃষ্টি করুন। আশির মাথায় হাত। আহিলের কথা শুনে এই ছেলে বলে কি তাদের আবার ভালোবাসার সম্পর্ক কখন ছিল? আসিয়া বেগম এবারে ঠান্ডা হলো। আসলে তিনি মানতে পারছেন না তার একমাত্র ছেলে এমন একটা কাজ করছে, কিন্তু পুত্রবধূ হিসেবে তার আশিকে খুব পছন্দ হয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিলেন আশিকে তিনি পরীক্ষা করবেন। তার একমাত্র ছেলের বউ হিসেবে সে কতটা পারবেন। শিকদার বাড়ি। এখন রাত 9টা। সবাই রাতের খাবারের জন্য ডাইনিং টেবিলে বসে আছেন। টেবিলে হরেক রকমের খাবার সাজানো হয়েছে। বাড়ির কাজের মেয়ে লতা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। ইদ্রিস আলী গড়া খাকড়ি দিয়ে বলতে শুরু করলেন, ইদ্রিসা, শিকদার, শোনো, সবাই যেহেতু এখানে উপস্থিত তাই আমি কিছু বলতে চাই। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়েছে তিনি কি বলে শোনার জন্য। ইদ্রিস শিকদার বলতে শুরু করলেন, ইদ্রিস শিকদার, আশির নামে 3/2 প্রপার্টি। ওর মা ওর নানার একমাত্র মেয়ে হয়, সব সম্পত্তি ওর মার পেয়েছে। আর যেহেতু আশি শাহিনের একমাত্র মেয়ে, তাই এখন তার সব সম্পত্তি আশির। আমি চাই আশির সব সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে, যেহেতু এখন তার সংসার হয়েছে। গম্ভীর মুখে সবার মুখ গম্ভীর হয়ে গেল, আনোয়ার শিকদার ছাড়া। কারণ সবাই দেখে বোঝা যাচ্ছে ইদ্রিস শিকদারের কথা কারোই পছন্দ হয়নি। আশা শিকদার তার মনে মনে রেগে ফেটে পড়ছে। অন্যদিকে আশি একা বারান্দায় আসে। আহিল কোথাও একটা গেছে। সন্ধ্যা এখনও আসেনি। আশি এতক্ষণ আখির কাছে ছিল। শাশুড়ির সাথে তার এখন তেমন ভালো সম্পর্ক হয়ে ওঠেনি। বাইরে থেকে বিভিন্ন প্রকার প্রাণীর ডাক ভেসে এসছে। এখন অন্ধকার রাত। গ্রামে বড় যে সমস্যায় পড়তে হয় তা হলো মশা। মশা শুধু আশেপাশে ভ্যান ভ্যান করে যাচ্ছে। আসি এতে খুব বিরক্ত হচ্ছে।
কিছু বলতে পারছে না, একা একা খুব বোরিং হচ্ছিল। সময় কাটানোর জন্য উপায় না পেয়ে আহিলের থাকার ঘরটা খুব সুন্দর করে গোছাতে লাগলো। আর আশিকে গ্রামের অনেক মহিলারা দেখতে আসলো, তাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিল। সে তো এসবে খুব বেশি বিরক্ত হচ্ছিল। একজন তো বলে উঠলো, এই রূপ দিয়ে কি আহিলকে ফাঁসিয়েছেও। আরও অনেক কথা বলেছিল। আহিল এসেছে কিছুক্ষণ, পুকুর থেকে হাত পা ধুয়ে এসে নিজের ঘরে গেল। গিয়ে দেখলো আশি তার জামাকাপড় গুছিয়ে রেখেছে, বিছানা প্রায় গোছানো শেষ। আহিল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, মুখে থাকা হালকা দাড়িগুলো হাত দিয়ে বলল। তারপর তাকিয়ে রইল আশির দিকে। সে কোমরে ওড়না বেঁধে কাজ করতে ব্যস্ত। আর সে আহিলকে তখনও খেয়াল করেনি। আহিল, বাহ, একদিনে তো দেখি পাকা গিন্নি হয়ে গেছো। অবিনস্য ভুরু নাচিয়ে আহিলের কথা শুনে আশি দিকে তাকালো। তারপর বলল, ও আপনি চলে এসেছেন, ভিতরে এসে বসুন। আহিল তাই করলো। তারপর আশিকে জিজ্ঞাসা করলো সে খেয়েছে কিছু না। আশি উত্তরে না বলল। আহিল, এখনও খায়নি? আশি সোজা সাপটা, আপনার জন্য। আহিল, আমার জন্য না খেয়ে থাকার কারণ? ও একদিন তো দেখি প্রতিধর্ম পালনে শুরু করেছে। না, ভালোই। আশি সেসব কথার কোনো উত্তর দিল না। আশি, আচ্ছা, আপনি সকালে মিথ্যে বলছিলেন কেন যে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি? ভুরু কুচকে। আর তো কী বলবো? মাকে, তোমার ছেলেকে ধরে বেঁধে জোর করে বিয়ে দিচ্ছে সেটা বলবো? শোনো মেয়ে, এখন তুমি আমার আমানত। আমি চাই না কেউ তোমার দিকে আঙুল তুলুক, কটূক্তি করুক। আহিলের কথা শুনে কেন যেন আশির খুব ভালো লাগলো। সে তো এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল। এরই ভিতরে আখির ডাক আসলো খেতে যাওয়ার জন্য। দুজনে খাওয়ার জন্য চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমানোর পালা। আশির ভাবনার পরে গেল, কোথায় ঘুমাবে? আহিলের সাথে এক খাটে কীভাবে ঘুমাবে? লজ্জায় ভয়ে সংকোচে জড়ো হয়ে যাচ্ছে। আশি থম মেরে বসে আছে অনেকক্ষণ। আহিল তখন মায়ের সঙ্গে কথা বলতে গেছিল। ফিরে এসে আশিকে এভাবে চুপচাপ দেখে জিজ্ঞাসা করলো, কী হলো? আশি একটু আমতা আমতা করে বসল। আসলে আমি ঘুমাবো কোথায়? এখানে তো একটা খাট, তাও ছোট, বালিশও তো একটা। আহিল তখন বুঝলো চুপচাপ থাকার কারণ। কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো হাতে একটা বালিশ, কোলবালিশ আর নকশি কাঁথা নিয়ে। সব ঠিক করে শুয়ে পড়লো। মাঝখানে কোলবালিশ রেখে বলল, আহিল, এখন তো ঘুমাতে সমস্যা হওয়ার কথা না। আর আমার নিজের উপর কন্ট্রোল আছে। তোমার যদি না থাকে সেটা আমার দোষ না। আমি খুব ভালো মানুষ। আমার সব কিছু আমি আমার বউয়ের জন্য যত্ন করে রেখে দিছি। আফসোস, আমার বউ তুমি হবে এটা কল্পনাই ছিল না। হালকা হাসি টান ঠোঁটে এনে যোগ হলো, যাই হোক, শুয়ে পড়ো। আশি শুনে তেতে উঠল। তার নিজের উপর কন্ট্রোল নেই এমন বড় কথা। রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলছে না, কারণ সে মুখের উপর ঝগড়া করতে পারে না। আশি রাগে মুখ দেখে আহিল হাসি চেপে রাখা মুশকিল হলো। ওকে হাসতে দেখে আশি বলে উঠল, হাসছেন কেন? আহিল, ঠিক আছে, আর হাসছি না। এবার এখানে এসে বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আশি একটু ইতস্তত করে তারপর পাশে গিয়ে বসলো। কি বলবে বলুন, নাক ফুলিয়ে বলো। আহিল এবার সিরিয়াস গেল বলে, আশি, তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? তুমি তো এইচএসসি দিয়েছিল, এখন তো অ্যাডমিশনের জন্য প্রস্তুত নেওয়া উচিত। এখন নিয়ে কিছু ভেবেছো? আশির কথা শুনে আহিল চুপ করে রইল, উত্তর দিল না। আহিল আবার বলল, দেখো, আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণে এগিয়ে যাও, অনেক দূর এগিয়ে যাও। যদি মনে করো এই সম্পর্কটা তোমার জন্য ভুল, তুমি চলে যেতে পারো। তোমার জন্ম সোনার চামচ নিয়ে। এই কুঁড়েঘর তোমার জন্য না। তোমাকে রাজপ্রাসাদে মানায়। আমার মতো ছেলের সঙ্গে থাকলে তুমি সুখী হবে না। তোমার সামনে এখনো বাকি জীবন পড়ে আছে। এই কথাগুলো বলতে গেলে আহিলের কণ্ঠ কেঁপে উঠল। একটু থেমে আবারও বলল, হয়তো তুমি এখন পরিবারের উপর অভিমান করছো। অভিমান ভেঙে গেলে তাদের কাছে ফিরে যাবে, কিন্তু তখন হয়তো আমি সেটা মেনে নিতে পারবো না। আমি খুব সাধারণ। আমি জীবনে কোনো নারী আসেনি। আমি চাই না তুমি আমার অভ্যাস হয়ে যাও, তারপর ছেড়ে চলে যাও। তাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি চাও। আশি শুধু ফ্যাল করে তাকিয়ে রইল আহিলের দিকে। কোনো উত্তর দিতে না দেখে আহিল অধৈর্য হয়ে বলল, দেখো আশি, চুপ করে থেকো না। তুমি নিশ্চয় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। তোমার চলা উচিত।
তারপর পড়াশোনা শেষ করে ভালো একটা ছেলে দেখে বিয়ে করা উচিত। আমি তোমাদের বাড়ির সামান্য এক ড্রাইভার ছিলাম। কেউ চাইবে না বাড়ির ড্রাইভারের সাথে বাকি জীবন কাটাও। আসি এবার আহিলের কথা শুনে বিরক্ত হয়ে বলল, দেখুন আমি কোথাও যাচ্ছি না, আর তখন থেকে কি নিজের মতো বকে যাচ্ছেন? আমি কখনো বলেছি যে আপনার আর্থিক সমস্যা বা আপনার কর্ম নিয়ে আমার সমস্যা? বলিনি তো। তাহলে আমি আমার জীবনে একজন বিশ্বাসযোগ্য মানুষ চেয়েছি, আর কিছু নেই, যাকে হাজারো নারীর মাঝে ছেড়ে দিলে আমার কাছে ফিরে আসবে। দিন শেষে যার মুখে মাথা রেখে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। আর আমার জন্ম বড়লোক ফ্যামিলিতে, এটা তো আমার দোষ নয়। এত বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করা আমি কি পেয়েছি? স্বাধীনভাবে একটু শ্বাস পর্যন্ত নিতে পারিনি। এক শ্বাসে কথাগুলো বলে থামলো অসি। তার শরীর কাঁপছে, আর আপন বলতে সে শুধু নিজেকেই বুঝে। অন্যরা তো মাত্র আপনজন, যারা তার সম্মানের পর্যন্ত কালি মাখিয়েছে। আহিল আশির কথা শুনে চুপ রইল। এই মুহূর্তে তার কি বলা উচিত তার জানা নেই। আহিল আশির দিকে তাকিয়ে বলল, দেখুন আমাকে নিয়ে আপাতত মাথা না ঘামিয়ে নিজেকে নিয়ে ভাবুন। ভবিষ্যতে কি করবেন? চাকরিটা নিয়ে সংসার কীভাবে চলবে? আমি আমার জন্য ভেবে রেখেছি কি করব। আর বিয়ে মেয়েদের একবারই হয়। আর আপনি চলে যেতে বললেও আমি চলে যাব না। গম্ভীর মুখে কথাগুলো বলে আশি খাটের এক সাইডে শুয়ে পড়ল। অন্যদিকে আশির মুখের কথা শুনে আহিলের মুখে তৃপ্তির হাসি উঠল। আহিল এবার নিজেকে একটু চিন্তামুক্ত লাগছে। এবার সে মন দিয়ে কাজ করতে পারবে। আহিলও শুয়ে পড়ল। দুজনে মাঝখানে